157 উপজেলায় প্রচারণা শেষ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। 11 বছর পর এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা, পঞ্চম বাংলাদেশী হিসাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন ডাক্তার বাবর আলী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিছুক্ষণ পরেই শেষ হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। 157টি উপজেলায় ভোট মঙ্গলবার। শেষ মুহূর্তে চরম ব্যস্ত প্রার্থীরা বিরামহীন প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বরগুনা সদর ও বেতাগী উপজেলার প্রার্থীরা। বেতাগীতে অবৈধ অস্ত্রসহ প্রার্থীকে গ্রেফতারের ঘটনায় ভোটের পরিবেশ নিয়ে শঙ্কিত ভোটাররা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নর পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। পোস্টারে ছেয়ে গেছে বরগুনা সদর ও বেতাগী উপজেলার অলিগলি। চায়ের দোকানে নির্বাচন নিয়ে নানা আলোচনা। প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। মাইকিং ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোট চাইছেন তারা। অভিযোগ পাল্টা অভিযোগে বেশ জমেছে প্রচারণা। বেতাগীতে অবৈধ অস্ত্র ও এক চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তারের ঘটনায় শঙ্কিত এই উপজেলার ভোটার ও অন্য প্রার্থীরা। কে এজেন্ট হয়, কে সেন্টারে যায় দেখবো, এই ধরনের ভীতি সৃষ্টি হয়েছে এবং বেতাগী উপজেলার সাধারণ ভোটার এবং সাধারণ নেতাকর্মীরা খুবই ভীত যে কখন জানি কি ঘটে যায়। পপুলারিটি দেখে তারা ভয় পেয়ে গেছে, এই জন্য তারা একত্রিত হয়ে আমার বিপক্ষে তারা কুচরা রটাইতেছে এবং অভিযোগগুলো দিতেছে। অভিযোগগুলো যদি আপনারা তদন্ত করে দেখেন, অভিযোগগুলো কোনোটাই সত্য। এদিকে বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ করে। কালো টাকার অবাধ দৌরত্ব, এটা আমাকে শঙ্কিত করে। আমি মনে করি সাধারণ মানুষ এই কালো টাকার দৌরত্বকেও উপেক্ষা করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কিছু কিছু জায়গায় অন্যান্য প্রার্থী দুই একজন আছে যারা টাকার প্রভাব দেখিয়ে আমাদের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে, যে টাকা তারা অনেক খরচ করছে। সুষ্ঠু পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। এবারের প্রথমবারের মতন ভোটে অংশগ্রহণ করছি এবং আমি ভোট দিতে অনেকটাই আগ্রহী। বিশেষ করে এবার দলীয় প্রতীক না থাকায় স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার একটা অপশন তৈরি করেছে। এবার আমি যেহেতু নতুন ভোটার, তো আমি এমন প্রার্থী চাবো যে আমাদের মেয়েদের যেহেতু আমরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সেই দিকে খেয়াল রাখবে। নিরপেক্ষ যারা ভালো মানুষ, আমাদের যারা সেবা দিতে পারে তাদেরকেই আমরা নিরপেক্ষভাবে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাবো। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ভোটের দিন প্রতিটা ভোট কেন্দ্রে 17 জন মতো আনসার ভিডিপি সদস্য থাকবে, 4 থেকে 5 জন আমাদের জেলা পুলিশের সদস্য থাকবে। সেখানে র্যাবের আমাদের প্রতি উপজেলাবারে 2টা করে টিম থাকবে, বিজিবি থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা ব্যবস্থা করছি। ভোটারদের প্রতি আমার আহ্বান যে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন, আপনি যোগ্য প্রার্থীকে আপনি বেছে নিতে পারবেন। কোনো ধরনের ভয় শঙ্কা আমরা দেখছি না। দুই উপজেলায় চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট 21 মে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও এক দলের একচ্ছত্র, সেই সঙ্গে ব্যবসায়ীদের দাপট। কোটিপতি প্রার্থী আছেন 116 জন, এমন তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তাইমুর রশিদের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট মঙ্গলবার। এই ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় 71% ব্যবসায়ী, কোটিপতি 105 জন। এই হিসেবে গত উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে 3 গুণ। চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে কোটিপতি 8 জন, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি 3 জন। সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতির সংখ্যা দাঁড়াচ্ছে 116। টিআইবি বলছে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের 70.51% নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ 12.17% পেশা হিসেবে দেখিয়েছেন কৃষিকাজকে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন আইনজীবী ও শিক্ষক। সাধারণত ধারণা করা হয় যে রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি, দ্বিগুণেরও বেশি।
সো এই জিনিসটা কিন্তু মোটামুটি পরিষ্কার যে কেন জনপ্রতিনিধি হওয়ার জন্য সুস্থ প্রতিযোগিতা। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ব্যবসায়ীরা নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখছেন, জনপ্রতিনিধিরা নিজেদের পদকে দেখছেন আয় ও সম্পদ বিকাশের মাধ্যম হিসেবে। বড় দুই দলই মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ বলেও মন্তব্য তার। একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। যদিও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যে এক এবং অন্য হচ্ছে যে বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক অন্তর্দ্বন্দ্বের কারণে যে অন্তর্দ্বন্দ্ব সেটার সমাধানের হাতিয়ার বা উপায় আপাত দৃষ্টিতে দলে না থাকার কারণে একটা উন্মুক্ত অবস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কিছুটা প্রতিযোগিতার চিত্র তুলে মানে প্রতিযোগিতার একটা খোলস উপস্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তবে সেটি সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, সে তার সাথে তুলনা করা যাবে না। এর আগে প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় 70% ছিলেন ব্যবসায়ী। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি ছিলেন 94 জন। জনপ্রতিনিধিদের অবস্থান তাকে নিজেদের সম্পদ বিকাশের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন। জানান, প্রথম ধাপে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, বাকি ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে। বরগুনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরগুনা ও পটুয়াখালীর রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে আহসান হাবিব বলেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা তো কমিশনারদের স্বীকারই করে না। আমাদের পরিকল্পনা হচ্ছে অবাধ, সুষ্ঠু আইন শৃঙ্খলা প্রশাসন। এই পর্যন্ত যত ইলেকশন আমাদের আশা করেছি 100% আমরা তৃপ্ত ছিলাম। তাদের ব্যবহারে, কর্মে, পেশাদারিত্বে, দায়িত্বশীলতা প্রদর্শনে 100% তৃপ্ত ছিলাম এবং এখনো আছি। আমরা যেটা প্রমাণ পেয়েছি, আমি ভবিষ্যতের জন্য তো কল্পনা করবো না, উল্টা কিছু। এবং ওরা সবাইকে, সব প্রার্থীরা আছেন এখানে, সবাইকে আশ্বস্ত করেছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সাপোর্ট করবে। আপনারা ভোট কেন্দ্রে আসেন, নিরাপদে নির্বিঘ্ন আসেন, আপনাদের নিরাপত্তা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিবে এবং আপনারা নিজের ভোটটা দিয়ে বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহ। সো আপনারা আসেন, আপনাদের ভোটাধিকার একটা গণতান্ত্রিক অধিকার, এটা আপনারা প্রয়োগ করেন এবং আপনারা এটা দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। রাজধানীতে 7 দিনব্যাপী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, রপ্তানি বহুমুখীকরণ সহ দেশেও বাজারজাতের পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারে জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেয়া হয়। 3টি ক্যাটাগরিতে পদক দেয়া হয় 7 ব্যক্তিকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতকে উন্মুক্ত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ার উদ্যোগ নেয়। এজন্য গতানুগতিক শিক্ষার বাইরেও কর্মযোগ্য শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, সরকারের নানা উদ্যোগ শুধু জিডিপি নয়, অর্থনৈতিক নানা সূচকেও অবদান রাখছে। যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো, আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19 অতিমারি, সমস্ত কাজ বন্ধ, এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। এর সাথে আবার যুক্ত হয়েছে, আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন, গাজায় কিভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে, তার এরপর পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। প্রধানমন্ত্রী শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে তাগিদ দেন। সামান্য টাকা বাঁচাতে গিয়ে কেউ যাতে দেশের সর্বনাশ ডেকে না আনে, সেই পরামর্শ দেন তিনি। আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ।
অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকবে। উদ্যোক্তাদের সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রো রেলের যাত্রীদের ভাড়ার উপর 15% ভ্যাট আরোপের এনবিআরের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এটি বাতিলের ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। কিন্তু মেট্রোর অতিরিক্ত ভাড়াসহ এনবিআরের আরোপ করা 15% ভ্যাট নিয়ে আছে নানা সমালোচনাও। ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথি হিসাবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য রাখেন ঢাকা উত্তরের মেয়র সহ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন অর্জনের বর্ণনার পাশাপাশি মেট্রো রেলের বিষয়টিও তুলে ধরেন। এই যে ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে মেট্রো রেল, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে পাতাল রেল, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে আমাদেরও উচিত এই ব্র্যান্ডিং করার জন্য আমরা প্রতিজ্ঞা করব, এখন থেকে আমরা কেউ অযথা কোনো হর্ন বাজাবো না। এটি আমাদের জন্য একটি বিরাট বড় একটি ব্যাপার, কারণ স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এ সময় ওবায়দুল কাদের দাবি করেন, মেট্রো রেলের 15% ভ্যাট আরোপে এনবিআরের সিদ্ধান্তটি ভুল, এটা বাতিল করা প্রয়োজন। এ সময় ঢাকা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শহর থেকে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে 2 সিটি মেয়রকে পরামর্শ দেন সেতুমন্ত্রী। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, 15% ভ্যাট, ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করি? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয় জানি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন, এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। 42% যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে, কেমন? আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিস্টার, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান। ঢাকা শহর সহ পুরো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময় বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মহিবুল্লাহ মহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ। রিজার্ভ তলানিতে। বাংলাদেশ ব্যাংক থেকে আবারও ডলার লোপাটের ঘটনা স্পষ্ট হচ্ছে। একের পর এক আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাচ্ছে সরকারের লোকেরা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ফরিদপুরের মধুকালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা 2 জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফরিদপুরে মন্দিরে আগুনের ঘটনা সরকারের পরিকল্পিত তামাশা, সাজানো নাটক। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণের মনোযোগ ভিন্ন খাতে নিতে নিজেদের এজেন্ট নিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থনৈতিক লোপাটের মূল হোতারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারা দেশে ভোট বর্জন সফল হবে। বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা। আপনাদের যে মাফিয়ারা দেশের মানুষের, জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে
পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে। তাদের কথা যেন জনগণ জানতে না পারে, এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংক তো দেবে, চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। হাইকোর্ট থেকে নেয়া আগাম জামিনের মেয়াদ শেষে রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালতে হাজির হন। এ সময় ইশরাক হোসেনের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া পুলিশ প্রহারায় বিএনপির এই নেতাকে কারাগারে নেওয়া হয়। পল্টন থানায় 2023 সালের এক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা ধরে নিয়েছি সবগুলো মামলায় আমরা জামিন পাবো, কিন্তু 12টি মামলার মধ্যে একটা মামলা উনি জামিন দেন নাই। মূলত উনি বলতেছেন যে এখানে অন্য কোনো আসামি জামিনে নেই, এই জন্যে লাস্টে উনি বলে উনি আদেশ দিলেন যে ঠিক আছে এই মামলা উনি জামিন দেন নাই। আর 11টি মামলা উনি বরাবরই জামিন দিয়েছেন। আসলে এই ব্যাপারটা পুরোপুরি আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ওনাকে জেল হাজতে প্রেরণ করেছেন। মূলত পেশা চিকিৎসা হলেও নেশা পর্বতারোহণ, তাই মাত্র 33 বছর বয়সী বাবর আলীর কাছে হার মেনেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পঞ্চম বাংলাদেশ হিসেবে আজ সকালে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডক্টর বাবর আলী। তবে এখানেই থামছে না তার অভিযান। এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে জয় করে ফিরতে চান মাতৃভূমিতে। তার এই সাফল্যে পরিবারের পাশাপাশি আনন্দে ভাসছে অনেকেই। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। 19 মে রবিবার, নেপালের স্থানীয় সময় সকাল 8:30। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা হাতে চট্টগ্রামের সন্তান বাবর আলী আরও একবার বিশ্ব দরবারে বাংলাদেশকে করলেন গর্বিত। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 10 এপ্রিল পৌঁছান এভারেস্ট বেজ ক্যাম্পে। 14 মে মাঝরাতে বেজ ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় এভারেস্টের চূড়া অভিমুখে। অবশেষে রবিবার নেপালের সময় সকাল 8:30টায় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে ওড়ান বাংলাদেশের পতাকা। সে 14 তারিখ বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে ক্যাম্প 2তে উঠেছিল। এরপর 2 দিন ক্যাম্প 2তে কাটিয়ে সে পরদিন ক্যাম্প 3তে যায়। ক্যাম্প 3 পর সে পরদিন ক্যাম্প 4-এ অর্থাৎ সাউথ কলের ওইখানে গিয়ে গতকালকে সন্ধ্যায় দুপুরে পৌঁছায়। এরপর ওইখান থেকে রাতের বেলা রওনা দিয়ে আজকে সকাল 8:30 বাজে সে সামিটে পৌঁছায়। বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স পেজে খবরটি প্রকাশের পর আনন্দের ঢল নামে এভারেস্ট জয়ী ডাক্তার বাবর আলীর চট্টগ্রামের হাটহাজারীর বাসায়। ছেলের এমন সাফল্যে গর্বিত বাবরের পরিবারও। আমি ভালো আছি, কোনো চিন্তা করিও না, দোয়া করা, আমি ভালো আছি, এগুলাই বলতো, আর কিছু না, এরকমই বলতো। খুশির সীমা নেই, দুটোটাই একসাথে আছে আর কি। খুশি একদিকে, খুশি একদিকে একটু মানে সংখ্যা মুক্ত হয় নাই আর কি। এটা আমাদের এলাকার একজন সে কৃতি সন্তান, এখানে ডাক্তার, উনিও ডাক্তার হিসাবে আমাদের একটা সৌভাগ্য আর কি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি জয় করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 2010 সাল পর্যন্ত। সে বছরের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 2012 সালে এম.এ. মুহিত ও প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। এরপর দীর্ঘ 11 বছর পর এভারেস্টের চূড়ায় বাংলাদেশে লাল সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।
প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বান জানান তিনি। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বলেন, বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়েছে বিষয়টি। দলের সভাপতি শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ রবিবার তেজগাঁও কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে সালমান এফ রহমান বলেন, সোনার বাংলা গড়ার পরিকল্পনা বঙ্গবন্ধু ঠিক করে দিয়েছিলেন, আর সেগুলো বাস্তবায়ন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ম্যাজিকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি বলেন, বিশ্বের অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে, তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষকে ভালোবাসেন বলেই জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি বলেন, 2040 সালের আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াইয়ের গল্প গোটা বিশ্বের কাছে তুলে ধরাই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অঙ্গীকার হওয়া উচিত। দেশে জিডিপির অনুপাতে রাজস্ব বৃদ্ধি না পাওয়ায় পরনির্ভরশীলতার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছে, রাজস্ব আহরণের স্বয়ংক্রিয় ডিজিটাল ব্যবস্থা চালু করা গেলে কর জিডিপির অনুপাত 14% উন্নীত করা সম্ভব। এই টার্গেট বাস্তবায়ন করা গেলে সরকারকে বাজেটের জন্য বিদেশ থেকে ঋণ নিতে হতো না বলে মনে করে সিপিডি। ডিজিটাল পদ্ধতি চালুর মাধ্যমে কর ব্যবস্থা গতিশীল করার বিষয়ে এক সংলাপে সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, 1 কোটি মানুষকে করের আওতায় আনতে ম্যানুয়াল পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। আরেক ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কর ফাঁকিবাজ এবং অর্থ পাচারকারীরা খুব প্রভাবশালী, তাদের নিয়ম নীতি মানতে বাধ্য করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। জবাবে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেন, সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানান, রাজস্ব আহরণের সক্ষমতা না দেখে প্রতি বছর নির্দিষ্ট হারে টার্গেট বাড়িয়ে দেওয়ায় অসহায় হয়ে পড়ে এনবিআর। কাউকে ধরে এনে রাজস্ব আয় বাড়ানো যাবে না, এমন মন্তব্য তার। অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে এবং টার্গেটটা অলৌকিক, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। আজকে আমরা যদি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সে 2020 সালের টার্গেটেও যেতে পারতাম 14%, তাহলে কিন্তু এইবারের যে বাজেট করা হচ্ছে, এই বাজেটে একটা পয়সাও বিদেশ থেকে নিতে হতো না, কারণ পাবলিক এক্সপেন্ডিচার এবার 14%-এর বেশি হবে না। আমরা জানি এটা হয়তো 13% অফ জিডিপির সমান হয়তো হতে পারে। সুতরাং সেই জায়গাটায় আর্জেন্সিটা আমরা আনার জন্যই আমাদের এই প্রচেষ্টাটা। ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দাবি করেছেন, বিগত 4 বছরে নগরে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এর আগের 40 বছরেও তা কেউ করতে পারেনি। সকালে নগর ভবনে দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তাপস আরও দাবি করেন, অত্যন্ত সফলভাবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করেছে সিটি কর্পোরেশন। রাজধানীর খেলার মাঠ, খাল কিংবা জলাশয় আর কাউকেই দখলের সুযোগ দেওয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়ে তাপস বলেন, 4 বছরে নগরীর 57 একর জমি অবৈধ দখলকারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 4,000 কোটি টাকারও বেশি। এক প্রশ্নের জবাবে সিটি মেয়র জানান, শিগগিরই পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম সরিয়ে ফেলা হবে। দুর্নীতির দায়ে এই পর্যন্ত নগর ভবনের 38 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানান মেয়র তাপস। সেই সাথে আগামীতেও এই অভিযান চলমান থাকার হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগ সরকার অবাধ তথ্য প্রবাহের আইন পাশ করলেও তারাই এখন তথ্য হরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 3 দিনের সফরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এ সময় জিএম কাদের বলেন, দেশের অর্থনীতির বিষয়ে দেশের মানুষ জানতে চায়, জনগণের স্বার্থবিরোধী হওয়ায় তথ্য গোপন করছে সরকার। বাংলাদেশ ব্যাংক ও সরকারি রেগুলেটরি কমিটি নিয়মগুলোই করেছে দুর্নীতিকে সহায়তা করার জন্য। ইনফরমেশন বলতে কোনো কিছু নেই, কোনো খবরাখবর দেওয়া নেই, সবই গোপনীয় খবর। যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কেন হচ্ছে, কি কষ্টে আমি পড়ছি, সামনে কি কষ্টে পড়বো, এগুলো তো মানুষের জানার অধিকার আছে, এবং এইটা মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থবিরোধী, আপনারা জনগণকে জানতে দিতে চান না।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দিনব্যাপী লক্ষ্মীপুরের রামগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে রবিবার দিনব্যাপী রামগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইমতিয়াজ আরাফাত। জানান, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। একই উপজেলায় নির্বাচনে অংশ নিচ্ছেন আরও 3 প্রার্থী। এর মধ্যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান নির্বাচনে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। ইমতিয়াজ আরাফাতের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এমপি আনোয়ার খানকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়েছেন। এরপরও এমপি বিভিন্নভাবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদেরকে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত বলেন, নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে এমপিকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। বলেন, ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। লেখক, সাংবাদিক ও গীতিকার প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করেছেন বিশিষ্টজনরা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই স্মরণ সভার আয়োজন করে আব্দুল গাফফার চৌধুরীর স্মৃতি সংসদ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত গাফফার চৌধুরীকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন বক্তারা। প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আরও ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে তার একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ত্রিশালে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা হয়েছে। আলাদা 2 সভায় বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। এদিকে 29 মে ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ফুলবাড়িয়া বাজারে লিফলেট বিতরণ ও মিছিল করেন দলের নেতাকর্মীরা। গবাদি পশু থেকে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট লাইভস্টক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রিয়াজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর নাথুরাম সরকার, বিএলআরআই এর মহাপরিচালক ডাক্তার এসএম জাহাঙ্গীর হোসেন সহ অনেকে। খাগড়াছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ অফিস ভবনে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। পরে জেলা সদরের কমলছড়ির ঘাটপাড় এলাকায় চেঙ্গি নদীর ওপর নবনির্মিত 96 মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। 157 উপজেলায় প্রচারণা শেষ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। 11 বছর পর এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা। 5ম বাংলাদেশী হিসাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করলেন ডাক্তার বাবর আলী। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।